নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন আইনজীবী সাইফুল ইসলাম। জনতির পান্ত্রিশা গ্রামে চতুর্থ জানাজা শেষে দাফন করা হয় তাকে। জানাজায় অংশ নিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, সাইফুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অভিযোগ, ভারত থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ও তার দোসররা। বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার পান্ত্রিশা গ্রামে নেওয়া হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এলাকার সন্তান হিসেবে সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করত, যেখানে সে অন্যায় দেখত সে বিন্দুমাত্র সে সময় নিত না। ও আইনজীবীর মধ্যে এমন ভালো ছিল তো ওর মতো আইনজীবী আর নেই। ও সবার ভালো চাইছে, কারো থেকে টাকাও নেয় নাই। এর আগে শেষবারের মতো নিজের কর্মস্থলে নেওয়া হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সিক্ত হন সহকর্মীদের অশ্রু আর ভালোবাসায়। হামলায় নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে। এ সময় তার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকর্মীরা। যারা হত্যাকারী, বিশেষ করে হত্যার সাথে যারা জড়িত এবং এখানে যারা বিশৃঙ্খলা করেছেন, ভাঙচুর করেছেন, মসজিদের কাজ ভাঙছেন, আমরা তাদের সবার গ্রেপ্তার দাবি করছি। আদালত চত্বর থেকে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে। সেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা ও তার দোসররা। আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে, তার সম্পদ দখল হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এইসব মন্দিরকে পাহারা দিয়েছে। আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। জানাজায় অংশ নিয়ে ভূমি ও বেসামরিক বিমান উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, দেশে চক্রান্ত চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। পরে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে নগরীর টাইগার পাস মোড়ে সমাবেশ করে ছাত্র জনতা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আইনজীবী সাইফুল হত্যায় আটক ২৭ জনের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ কর্মী। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাদের গ্রেপ্তার দেখিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তারা জানিয়েছে, চট্টগ্রাম আদালতে চত্বরে সংঘর্ষ আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় গতরাতে নগরীর কোতোয়ালি, পাথরঘাটা, বান্ডেল কলোনি সহ নানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। তবে এখনও মামলা হয়নি। এদিকে আটকের খবরে সকাল থেকে থানার সামনে ভিড় করেন স্বজনেরা। মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠায় আদালত। পরে এর প্রতিবাদে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ করে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। পুলিশে বলছে উনি গন্ডগোলের মধ্যে আসছিল, এই জন্য ধরে নিয়ে আসছে। মানে স্যার আসলে মানে কি বলবো না বলবে, তারপরে পরে দেখা হবে। ওনাকে সন্দেহভাজন করে দিচ্ছে, এখন সন্দেহভাজন করে দিচ্ছে না, ঘটনাস্থল থেকে দিচ্ছে, এটা তো বলতে পারি না। বাংলাদেশের ঘটনায় ভারত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অভিযোগ করেন, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ইসকন ইস্যুতে সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এসব ঘটনায় ভারত সরকার ও ভারতের গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার
একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন দায় তারই বর্তায়। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। নেতাদের অভিযোগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত। এ পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশ বিদেশের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেন এই নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসকনকে নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া সার্বিক পরিস্থিতি জানাতে কাল সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে লক্ষ্যে সতর্ক করেছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এসব নির্দেশনা দেন। সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় দাস। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হলে গাড়ি আটকে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা। এক পর্যায়ে সংঘর্ষের মধ্যে নিহত হন আইনজীবী সাইফুল আলম। এরপর দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। বুধবার গণমাধ্যমের খবর তুলে ধরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি ও ইসকনের কার্যক্রম নিষিদ্ধের আবেদন জানান। সীমান্তে স্বর্ণারাধী দাসকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে ইন্ডিয়া কোনো বিবৃতি দেয় নাই। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে ইন্ডিয়া কোনো বিবৃতি দেয় নাই। তারা ইসকনের ব্যাপারে অর্থাৎ যাদের মাধ্যমে তারা বাংলাদেশের সব গোয়েন্দার তথ্য পায়, বাংলাদেশকে উস্কে দিতে পারে, তাদের জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে। এখনই যদি এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবো। এখন যদি দাঙ্গাটা লাগে তাহলে আমাদের হিন্দু ভাইরা মুসলিম ভাইরা দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সারা বিশ্বে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে একটা খারাপ মেসেজ যাবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন কোনো রাজনৈতিক দল নয়, একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। তাদের অভিযোগ, ইসকনের লেবাসে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। জানা গেছে, বর্তমান পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে পৌনে ৬টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। বৈঠকে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের ৩ মাস না যেতেই রাজপথে জনবিক্ষোভ, হত্যা, জ্বালাও পোড়াও, এমন পরিস্থিতি কাম্য ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ের সামনে হওয়া নৈরাজ্যের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা আবারও নানা ষড়যন্ত্র করছে। কোন ঐক্য যদি থাকে, কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা তাদের যে ষড়যন্ত্র তারা সার্থক করতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ৩ মাসের মধ্যে আমাদের আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। ৩ মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে।
আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দায়িত্বে আছেন তারা এমন কথা বলবেন না যা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এ সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষাসহ গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে এই কর্মসূচিতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন দাবি করে এটি নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পাশাপাশি যেসব গণমাধ্যম ভারতীয় আধিপত্যের পক্ষে অবস্থান করছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তাদের দাবি, পতিত স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে তরুণ এই আইনজীবীকে নৃশংসভাবে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেন তারা। সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদ কায়েমের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ফাঁদ পেতেছিল ষড়যন্ত্রকারীরা। ভারত পতিত সরকারের দোসররা এতে ইন্ধন দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত নাক গলানোকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করে তারা অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতারের পর মঙ্গলবার জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এই ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের কিছু নেতাকর্মী বিভ্রান্তি ছড়াচ্ছে। তো ভারত যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে সেটাকে পরিপূর্ণভাবে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে। ফলে আমরা বলবো যে সরকারও এই ধরনের অপতৎপরতাটা শক্ত হাতে তারা মোকাবেলা করবে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উস্কানি দেওয়া হচ্ছে। কোনোভাবেই এ ফাঁদে পা দেয়া যাবে না। যে কনসেপ্টের উপরে জুলাই বিপ্লব হয়েছে যে এই দেশটা সবার, আমাদের সবার সমান অধিকার আছে, এবং একটা গ্রুপ যারা পরাজিত ফেসিবাদ, তারা নানাভাবে নানা গ্রুপে বিভিন্নভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে, এবং যাতে এই সুষ্ঠু সুন্দর যে আমরা যে সুন্দর বাংলাদেশ চিন্তা করছি সেটা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগোতে না পারি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক পরিস্থিতিতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে আলেম ওলামা ও মুসল্লিদের। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওলামা, মাশায়েখ এবং সাধারণ ধর্মপ্রাণ আমরা যারা মুসলিম আছি, আমি তাদের প্রতি একটা বিনীত আবেদন থাকবে যে আমি আগেই বলেছি যে বিভিন্ন দেশীয় এবং বিদেশি চক্রান্তকারীরা এখানে বিভিন্ন রকম অজুহাত তৈরি ফাঁদ পাততেছে। এই ফাঁদে আমরা কোনোভাবেই পা দেব না। এই দফায় পতিত শক্তি সফল না হলেও আগামীতে এ ধরনের আরও ষড়যন্ত্র হতে পারে। সবাই এক থাকলে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, তবে বাস্তবায়ন কঠিন। মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদের। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময়ে এই মন্তব্য তার। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন,
নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। তাহলে কিন্তু এটা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব নেওয়া সম্ভব। নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। আদিবাসী এবং সংখ্যালঘুদের মাঝখান থেকে যদি কোনো আসন নির্ধারিত করা যায় সেখান থেকে তারাই নির্বাচিত হবেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তাদের জন্য ব্যালট পেপারে যদি কিছু করা যেতে পারে সেইটার দিকে একটু নজর রাখা। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরে কোথায় এই দলিতদের ঘরবাড়ি জ্বালানো হয়। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার, পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের। সব ওয়ার্ড ঘুরে ঘুরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। এগুলো আর একটু ভাবনা চিন্তা দেখা আছে। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়, তারা যেমন সমসুযোগ পায় এবং তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার এগুলো যেন প্রতিষ্ঠিত হয়, এটা সুস্পষ্টভাবে এসছে। আমার মনে হয় সবাই এর সাথে একমত। এ সময় এনআইডি কার্ডে নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আচ্ছা, আমি জাস্ট আমার বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা ঋণ পরিশোধে 8 বছর সময় পাবেন। 2022 সালে বিলম্বে ঋণ পরিশোধের শর্তে যেসব ব্যবসায়ী পণ্য আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তারাই এই সুযোগ পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। ডলারের দাম বাড়লে আমদানি করা পণ্যের খরচও বেড়ে যায়। বাংলাদেশ তেল, গ্যাস, কাঁচামাল এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে ডলারের উপর নির্ভরশীল। ডলারের দাম বাড়লে এসব পণ্যের আমদানি খরচও বেড়ে যায়, এতে বাড়ে পণ্যের দামও। এদিকে মূলধন ঘাটতির কারণে ব্যাংকের দায় পরিশোধ করতে না পারায় খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে আমদানি নির্ভর প্রতিষ্ঠানগুলোর। তাই এবার ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। মূলত 2022 সালে যেসব ব্যবসায়ী বিলম্বে ঋণ পরিশোধের শর্তে আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তারাই এ সুযোগ পাবেন। 2 বছর আগে ডলারের আন্তঃব্যাংক বিনিময় মূল্য ছিল 106 টাকা, যা এখন 120 থেকে 125 টাকার মধ্যে রয়েছে। নির্দেশনা অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানির জন্য খোলা ঋণপত্রের ক্ষেত্রে বিনিময় হারের বিপরীতে ক্ষতির মোট পরিমাণ সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে। তবে কোনো খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। সুবিধা পেতে ব্যবসায়ীদের আগামী 31 মার্চের মধ্যে নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এছাড়া গ্রাহক ডলারের বিনিময় হারের কারণে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগও এ সংক্রান্ত নথি যাচাই করবে। এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে আমদানি নির্ভর শিল্প সহ যেসব শিল্প প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি ঠিক রাখতে নতুন এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে খাদ্যপণ্য আমদানিকারকদের অনেকেই এই সুবিধা পাবেন, কারণ তেল, চিনি সহ নানা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া হয়। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।